আজকে শুনবেন অপেক্ষা উপন্যাসের পার্ট 2। এইবার হাসার পালা ইমনের। ইমন মজার ছড়া মনে হয় সে তার জীবনে শোনেনি। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন আসতো। আকলিমা বেগম বললেন, থাক না, খেলতেছে খেলুক, তুমি তোমার কাম করো। ওই মান্না, দাঁতের ফাঁক দিয়ে স্যাপ ফেল দেখি। ইমন দাঁতের ফাঁক দিয়ে পিস করে থুতু ফেলল। সেই থুতু পড়ল তার দাদির গায়ে। তিনি হেসে কুটি কুটি হচ্ছেন। তার নাতিও হেসে ভেঙে পড়ছে। আনন্দের আজ যেন বান ডেকেছে। সুরাইয়া তাকালো ছেলের দিকে। ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভেতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। আহারে, ছেলেটা কি সুন্দর লাগছে। সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সুরাইয়া নিজ হাতে এত ফর্সা না, তার বাবাও না। ছেলে এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছেলের চেহারা আজ আরও সুন্দর হয়ে গেছে। দাঁত পড়া ছেলেটার অদ্ভুত মুখটা ক্রমাগত চুমু খেতে ইচ্ছা করছে। শাশুড়ির পায়ের ওপর থেকে ছেলেটাকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছা করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করার সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালা বাসায় থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করে না। হাসানুজ্জামান অনেকবার বলেছে, এক্সট্রিম ইমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলে টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়, উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্য রকম শোনায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষ মায়া মায়া গলায় কথা বলছে। সুরাইয়া একটা ছেলে মানুষই স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক, কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়া নিশ্চয়ই কোনো এক্সট্রিম ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবা রেগে যাবার সম্ভাবনা। তবে রাগটা সে প্রকাশ করবে না, যতই রাগ হোক মায়া মায়া করে কথা বলবে। ফিরোজের জল বসন্ত, এটাও দেবার মতো খবর। সে MA পরীক্ষা দেবে না, এটাও বলা যেতে পারে। অনেক কিছুই তো আছে বলার মতো। অবশ্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে, সে খবরটা টেলিফোনে দেওয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায়? সুরাইয়া টেলিফোন করবে বলে ঠিক করলো। ভারী এবং রাগী গলায় এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চায়? এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বলল, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বলল। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়া মায়া গলায় বলল, কি সুরাইয়া, কেমন আছো? সুরাইয়ার এত ভালো লাগলো যে চোখের প্রায় পানি এসে গেল। সে বোকার মতো বলে বসল, এখনও আসছেন না কেন? অফিস ছুটি হোক, তারপরে আসবো। শোনো, ইমনের দাঁত পড়ে গেছে, ওপরের পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে? 6 বছরেই দাঁত পড়ে, ওর 5 বছর 3 মাস। ও আচ্ছা, তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে। ওর ধারণা জল বসন্ত, সে জল বসন্ত নিয়েই বাহিরে গেছে। ও আচ্ছা, আমাকে বলছিল সে MA পরীক্ষা দেবে না। নিশ্চয়ই ঠাট্টা করেছে। আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করেনি তো? না, রাগ করব কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব, উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে, আমাকে টেলিফোন দিয়েছে। বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহে। ডিরেক্ট লাইন না, PBA X লাইন। গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা কি বলার মতো কোনো ব্যাপার? অবশ্য বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বললা না। আচ্ছা শোনো, তুমি আমাকে কার্ডফোনের একটা কার্ড করিয়ে দেবে? আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরাইয়া শুনল ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো, তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরাইয়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে। আমাকে সেই মিটিংয়ের ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যে। কাজেই তোমাকে টেলিফোন রাখতে হবে। সুরাইয়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা, আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি। তারপর কোনো একটা স্টুডিওতে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি, বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা সুরাইয়া, রাখি। ইমনের বাবা
টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপরেও বেশ কিছু সময় টেলিফোন কানে ধরে রাখলো। পো পো শব্দ হচ্ছে। শব্দটা শুনতে এখন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেবার মতো। বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরাইয়া মন স্থির করতে পারছে না। তার বড় ভাই জমিলুর রহমান শুকনা ধরনের মানুষ, নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝেন না। তিনি কোনো কিছুতে বিরক্তও হন না বা আনন্দিতও হন না। সুরাইয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করলো। জামিলুর রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরাইয়া বলল, ভাইজান আমি সুরাইয়া। কি ব্যাপার? না কিছু না, এমনি খবর নেওয়ার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি ভালো আছেন? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিতুর কি দাঁত পড়েছে? মিতুর বয়স তো ইমনের কাছাকাছি। ইমনের 2 মাসের ছোট। মিতুর দাঁত পড়েনি? জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হজমের যে সমস্যা ছিল সমস্যাটা মিটেছে? না, আছে। সুরাইয়া এখন রাখি, আমাকে একটু পুরনো ঢাকায় যেতে হবে। তোরা একদিন চলে আসিস, জামাইকে নিয়ে আসিস, তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরাইয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরাইয়া তারপরেও টেলিফোন কানে নিয়ে রাখলো। পোপো শব্দ হচ্ছে, মন খারাপ করা শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে এক একটা দিন এক এক রকম হয়ে আসে। কোনো কোনো দিনে মন খারাপ হবার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। আজ মনে হয় সেরকম একটা দিন। ব্যাপার কি? রাত 11টা বাজে, ইমনের বাবা এখনও আসছে না। সুরাইয়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা সেদিন দেরি হয় এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এই জাতীয় কিছু। রাতে না খাইয়ে ছাড়বেই না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরাইয়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরে উকি দিল। ফিরোজও ফেরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। সে প্রায়ই রাত বিরাতে বাড়ি ফেরে। একবার ফিরেছিল রাত 3টায়। কিন্তু ইমনের বাবা তো কখনো এত দেরি করে না। সত্যিকারে কোনো বিপদ হয়নি তো? বড় শহরে বিপদগুলোও হয় বড় বড়, কোনো কারণ ছাড়াই হঠাৎ গন্ডগোল লেগে যায়। গাড়ির কাজ ভাঙা হতে থাকে, ককটেল ফুটতে থাকে। এক সময় পুলিশের গাড়ি আসে। বেশিরভাগ সময় পুলিশেরা গাড়ি থেকে নামে না। যদিও নামে তাহলে নিরীহ মানুষ যারা সাথেও নেই পাছেও নেই তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠিপেটা করে, মাথা ফাটিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না সেদিন ফুটপাতে ট্রাক উঠে পড়ে। এই অদ্ভুত শহরে নিশ্চিত হয়ে ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। আজ কি শহরে কোনো গন্ডগোল হচ্ছে? পত্রিকায় তো কিছু লেখেনি। পত্রিকাটা অবশ্য সুরাইয়ার ভালো মতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায়, এতে সময়টাও কাটবে। সুরাইয়ার কেন জানি মনে হচ্ছে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরাইয়া পত্রিকা নিয়ে বসলো। রাত 12টা 5 পর্যন্ত সে পত্রিকা পড়ল। কেউ এলো না। সুরাইয়া বমি বমি লাগছে। এই বমি উদ্বেগজনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরও একজন মানুষ বাস করছে। সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। মানুষটার কথা হাসানকে এখনও বলা হয়নি। আজ বলে ফেললে কেমন হয়? শুধু তার শাশুড়ি জানেন। ছেলের বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচু গলায় বললেন, ও বউ, তোমার কয় মাস? সুরাইয়া হততম্ব। তার মাত্র 3 মাস চলছে। আর কিছু বোঝার কথাই না। তিনি কি করে বুঝলেন? পুরনো দিনের মানুষের চোখ এত তীক্ষ্ণ। আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে সুরাইয়া তার উদ্বেগের খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত। তাকে কি ডেকে তুলবে? না, আরও আধা ঘন্টা যাক। তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবেন, কান্নাকাটিও শুরু করতে পারেন। এই বয়সে মানুষদের মাথা ঠিক থাকে না। আকলিমা বেগমের মাথা একটু মনে হয় বেশি রকমের বেঠিক। তিনি রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত 1টা-1:30টার দিকে জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা বলা, বারান্দায় হাঁটা, মাঝে মধ্যে গানের মতো সুর করে কি জানি বলেন। শুনতে ভালোই লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে উঠেছিল। আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলছে, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছে। কথাগুলো কি বুঝতে পারছো? না। উনি কি সবসময় এরকমই করেন না আজই করছেন? প্রায়ই করেন। ফালতু আলাপ বন্ধ করো, ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তায় দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারিদিকে খুব উঁচু করে দেওয়াল দিয়েছে। দেওয়াল আবার সুচালু লোহার শিক বসানো, যেন চোর দেওয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে, গেটে দারোয়ান নেই।
সব ভাড়াটের কাছ থেকে একটা করে চাবি দেওয়া, রাত বিরাতে কেউ ফিরলে চাবি দিয়ে গেট খুলে ঢুকতে হবে। 3 তলা বাড়ির 1 তলায় 2 জন ভাড়াটে থাকেন, 3 তলাও 2 জন ভাড়াটে, 2 তলার সবটা নিয়ে থাকেন বাড়িওয়ালা। এদের কারোর সঙ্গেই সুরাইয়ার কোনো যোগ নেই। যোগ থাকলেও ভালো হতো, আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়াদের পাশের ডান দিকের ফ্ল্যাটে থাকেন আব্দুল মজিদ সাহেব। বেটেখাটো মানুষ, গাট্টাগোট্টা চেহারা, মুখে সবসময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে বের হন তখন ভুরভুর করে জর্দার গন্ধ পাওয়া যায়। সুরাইয়ার সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকরানি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে, ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়ার কয়েকবার ইচ্ছে করেই বলে, আপনি এইভাবে তাকান কেন? এইভাবে তাকাবেন না।